আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কার কথা সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের না স্বরাষ্ট্র উপদেষ্টা? কার কথা সত্য? আর দেশের টাকা খরচ করে কেন এনজিও সম্মেলনে যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কাতারে বসে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করছেন আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মব ভায়োলেন্স ঠেকাতে পারছে না সরকার। পুলিশ সদর দপ্তর হতে আইন শৃঙ্খলার অবনতির কথা স্বীকার করেছেন বা রিপোর্ট প্রকাশ করেছেন। ডক্টর ইউনূস যখন বিশ্বকে আশার কথা শোনাচ্ছেন তখন কুপিয়ে হত্যা চলছে বাংলাদেশের এক কোণে। বোরকা পরে এসে বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। ঢাকার রাজধানী সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত রয়েছে, সংঘর্ষ চলছে। আর্থানা সামিট এর লক্ষ্য এবং উদ্দেশ্য কোনো বৈশ্বিক লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। এটার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কাতারের জলবায়ুর উন্নতি, কাতারের সংস্কৃতি, কাতারের ঐতিহ্য ধরে রাখার বিষয়টা। আর এই সম্মেলনে যোগদান করা একমাত্র কোনো দেশের রাষ্ট্রপ্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দেন নাই। এই ধরনের একটা বেসরকারি সম্মেলন যেখানে কাতারের উন্নতি ছাড়া অন্য কোনো দেশের উন্নতির কথা বলা হয়নি, সেখানে দেশের টাকা খরচ করে যাওয়ার কারণ কি? কারণ সেখানে যারা গিয়েছে তাদেরকে দেখা, অন্য অন্য দেশের যারা গিয়েছে তাদেরকে দেখা গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, এরাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন গেল, এটা প্রশ্ন। ডক্টর ইউনূসের বক্তব্যে বোঝা যায় যে তিনি সেখানে কেন গিয়েছেন। তিনি সেখানে গিয়েছেন তার যে সামাজিক ব্যবসা আছে সেই সামাজিক ব্যবসায়ের প্রসার ঘটানোর জন্য তার এই সফর। আশার বাতিঘরের গল্প শোনালেন, অন্যদিকে বাংলাদেশের ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ। সেই সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের আপনার খুলে নিয়ে আসছে। সেখানে বলে তার পাশেই 100 অধিক পুলিশ ছিল, তারা কিছুই বলিনি। তারপরে এক পর্যায়ে এই সংঘর্ষ থামাতে পুলিশের সাথে ঢাকা কলেজ, সিটি কলেজ আর পুলিশ ত্রিমুখী একটা সংঘর্ষের রূপ নেয়। এরপরে আপনারা জানেন কুয়েটে ভিসির পদত্যাগে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। সেখানে বেশ কিছু শিক্ষার্থী গুরুতর অসুস্থ, কিন্তু বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তার সামর্থ্য হয়নি সেখানে যে বিষয়টি সমস্যার সমাধান করার। তিনি ফোন দিয়েই দায় সেরে নিলেন, এরকম একটা অবস্থা। অন্যদিকে ফেনীতে বোরকা পরে এসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বিএনপির এক কর্মীকে। 3 দিন আগে হত্যা হয়েছে ছাত্রদল নেতা পারভেজ প্রাইম বিশ্ববিদ্যালয়ে। আবার হত্যা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা, অর্থাৎ সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। চট্টগ্রামের রাউজানে 2 দিনের মধ্যে আরও এক যুবদল কর্মী খুন, মাথার ও বুকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। রাউজানে গত 8 মাসে 8 জন খুন হয়েছে। এর সাথে খুন, যখন ছিনতাই, রাহাজানি, লুটতরাজ, ডাকাতি, বাটপারি, এরা পুরো ধর্ষণ, এটা পুরো বাংলাদেশব্যাপী কোথাও না কোথাও লেগেই আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীকে 5 দিন আগে অপহরণ করা হলেও এখনও পর্যন্ত তাদেরকে উদ্ধার করা যায়নি এবং উপদেষ্টা মহলের কেউ সেখানে সরেজমিনে উপস্থিত হয়নি। এসব ঠিক করতে না পারলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বেআইনিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করলে গ্রেপ্তারের জন্য পুলিশকে শাসালেন, হুমকি দিলেন, চড়া গলায় বলে রাখছেন যে এটা প্রতিরোধ না করতে পারলে কেন বেআইনিভাবে, তারা তো নিষিদ্ধ দল নয়, তাহলে কেন তারা মিছিল মিটিং করতে পারবে না। এরপরে অন্যদিকে নাটোরে এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের কর্মীরা উল্টো করে হাত বেঁধে পিঠের উপর বুট জুতা দিয়ে চাপ দিয়ে ডিজে গান চালিয়ে 2 ঘন্টারও বেশি সময় 2 কিলোমিটার ধরে আপনার রিকশায় করে ঘুরিয়েছে। সেখানে কোনো কিছু হয়নি, যদিও তার পিতার মামলাটা পরবর্তীতে নিয়েছে, কিন্তু
এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ছাত্রদল বিএনপির পক্ষ থেকে ওই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হয়েছে। প্রতিপক্ষের আইনজীবীদের গ্রেপ্তার ও একসাথে ৬৪ জনকে গারদে পাঠানোর ঘটনা এই সরকারের আমলেই ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি যে মানে বিরোধীদের অর্থাৎ আওয়ামী লীগের আইনজীবীদের এভাবে গারদে পাঠানোর ঘটনা। আন্তর্জাতিকভাবে আদালতে আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মুক্তিযোদ্ধারা তাদের বয়স ৭০ এই ৭০ বয়সী ব্যক্তিদের অপমান করার জন্য হাতকড়া পরিয়ে হাজির করা হয় কাঠগড়ায়। এটা নিয়েও দেশ জুড়ে দেশ এবং দেশের বাইরে সমালোচনার ঝড় উঠছে। আর এতে ক্ষোভ ঝেড়েছে স্বয়ং খোদ আদালত বলছে যে এই ধরনের উদ্ধত্ত আচরণ পুলিশের পক্ষ থেকে যেন আর করা না হয় এবং এই সকল মুক্তিযোদ্ধাদের বা এই সকল নেতাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য লোক ভাড়া করার কথারও সত্যতা প্রমাণিত হয়েছে। এই সরকারের 7 মাসে গণবিরুদ্ধে মৃত্যু হয়েছে 119 জনের। সারা দেশের মব ভায়োলেন্স এবং অরাজকতার সাথে জড়িত ব্যক্তিরা ডক্টর ইউনূসের সমার্থক। মব জাস্টিস আর মব ভায়োলেন্স আইন শৃঙ্খলার অবনতির এই খারাপ অবস্থা দেখে যশোরে যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলে ফেলেছেন যে মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অর্থাৎ এতদিন যারা মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স মব কিলিংস করেছে এগুলোতে সরকারের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, সেটা অ্যালাউ করা হবে না, অর্থাৎ অনেক হয়েছে। অর্থাৎ উনি এতদিন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন, মব ভায়োলেন্সের করে মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স করে যে মবের মুল্লুক সৃষ্টি করেছে। এপ্রিলেও গণপিটুনিতে 5 জন মারা গিয়েছে এবং আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়িসহ সারা বাংলাদেশে বিভিন্ন এমপি মন্ত্রীদের বাড়ি কীভাবে ভাঙচুর লুটপাট করা হয়েছে এগুলো আপনারা দেখেছেন। এই হলো অবস্থা যখন সারা বাংলাদেশে এই লেজেগর ওপরে অবস্থা, এদিকে আবার আরাকান আর্মিরা বাংলাদেশে এসে ডিজি পার্টি করে, ডিজি গান করে। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আশার বাতিঘরের গল্প শোনায়। বাংলাদেশেই তো আছে অন্ধকার একটা আচ্ছন্ন একটা যুগের মধ্যে মনে হচ্ছে, সেখানে বাংলাদেশের নাকি আশার বাতিঘর হবে। হাই রে কপাল মন্দ, চোখ থাকি রে অন্ধ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।